দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি নতুন কোনো অক্ষ বা শক্তির উত্থান ঘটছে? ২০২৬ সালের ১৯শে জুলাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ৫ দিনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাই প্রোফাইল সফরে তুরস্কে পৌঁছান। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ দ্বিপাক্ষিক সামরিক সফর মনে হলেও পর্দার আড়ালে থাকা ভূ রাজনৈতিক সমীকরণ কিন্তু অত্যন্ত জটিল। বিশেষ করে বেইজিং এবং নয়াদিল্লি উভয় পরাশক্তি যখন ঢাকাকে নিজেদের কবজায় রাখতে মরিয়া, ঠিক তখনই ন্যাটো জোটের অন্যতম শক্তিশালী দেশ তুরস্কের সাথে বাংলাদেশের এই ঘনিষ্ঠতা বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের টেবিল গরম করে তুলছে। এই সফর কি কেবলই কিছু সামরিক সরঞ্জাম কেনার চুক্তি, নাকি ভারত ও চীনের একচ্ছত্র প্রভাব বলয় থেকে বের হয়ে বাংলাদেশের একে সাহসী ভূরাজনৈতিক মাস্টার স্ট্রোক? আগামী কিছুটা সময় আমরা উন্মোচন করব তুরস্ক বাংলাদেশ সামরিক সখ্যতার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্য। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা ISPR এর তথ্য অনুযায়ী সেনাপ্রধানের এই সফরের মূল উদ্দেশ্য তুর্কি প্রতিরক্ষা শিল্প কারখানাগুলো পরিদর্শন এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বাড়ানো। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ এখন তার ফোর্সেস গোল বা সামরিক আধুনিকায়নের চূড়ান্ত ধাপে রয়েছে, আর এই আধুনিকায়নের প্রধান অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে তুরস্ক। ইতিমধ্যে বাংলাদেশ তুরস্ক থেকে ক্রুজ মিসাইল TRG-300, টাইগার গাইডেড রকেট সিস্টেম এবং বহুল আলোচিত বায়াক্তার TB2 ড্রোন সংগ্রহ করেছে। তবে এবারের সফরের ইঙ্গিত আরও বড়। বাংলাদেশ কেবল অস্ত্র কিনতেই আঙ্কারায় যাননি, বরং যৌথ সামরিক উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফার নিয়ে বড় ধরনের চুক্তি টেবিলে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের এই সামরিক স্বনির্ভরতার প্রয়াস তার দুই পরম প্রতিবেশী ভারত ও চীন কিভাবে দেখছে? প্রথমে কথা বলা যাক চীনকে নিয়ে। ঐতিহাসিক এবং কৌশলগতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ হলো চীন। সাবমেরিন, যুদ্ধ বিমান থেকে শুরু করে ভারী কামান সব কিছুতেই বেইজিংয়ের উপর বিশাল নির্ভরতা রয়েছে ঢাকার। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের একটি অলিখিত নিয়ম হলো, একক কোনো দেশের উপর অতিরিক্ত সামরিক নির্ভরতা যে কোনো স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হতে পারে। যদি কখনো বেইজিংয়ের সাথে সম্পর্কের টানপোড়েন তৈরি হয়, তবে পুরো সামরিক সাপ্লাই চেইন ভেঙে পড়তে পারে। ঠিক এই জায়গাতেই বাংলাদেশ খেলছে তার কৌশলগত চাল, যাকে কূটনীতির ভাষায় বলা হয় ডাইভার্সিফিকেশন বা উৎসের বৈচিত্র্যকরণ। তুরস্কের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ন্যাটো স্ট্যান্ডার্ড বা পশ্চিমা প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। বাংলাদেশ যখন তুরস্ক থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা সিপের মিসাইল এবং তুলপার লাইট ট্যাঙ্ক নেওয়ার চুক্তি করছে, তখন মূলত চীনের উপর থেকে একচেটিয়া নির্ভরতা কমিয়ে আনছে ঢাকা। বেইজিং হয়তো তাদের একটি নিশ্চিত বাজার হারানোর কারণে কিছুটা অস্বস্তিতে পড়বে, তবে বাংলাদেশ চীনের তৈরি অস্ত্রের মানের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এই ইউরোপীয় এশীয় প্রযুক্তিকে বেছে নিচ্ছে। চীনের চেয়েও এই সফরে যার ঘুম সবচেয়ে বেশি হারাম হচ্ছে তা হলো ভারত। নয়াদিল্লির সাউথ ব্লকের নীতি নির্ধারকরা এই সফরকে অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন। কেন? এর পেছনে রয়েছে দুটি প্রধান কারণ। প্রথমত, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক ও গভীর সামরিক সখ্যতার কারও অজানা নয়। আন্তর্জাতিক যে কোনো মঞ্চে, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে তুরস্ক সব সময় ভারতের বিপক্ষে এবং পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়। স্বভাবতই ভারতের ঠিক দোরগোড়ায় থাকা বাংলাদেশ যখন সেই তুরস্কের সাথে একটি বিশাল সামরিক চুক্তি বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে জড়ায়, তখন নয়াদিল্লির মনে এক ধরনের মনস্তাত্ত্বিক ও নিরাপত্তা বিষয়ক ভীতি তৈরি হয়। ভারতের আশঙ্কা, তুরস্কের সামরিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ যদি অতিরিক্ত শক্তিশালী হয়ে ওঠে এবং ভবিষ্যতে যদি ঢাকা, ইসলামাবাদ, আঙ্কারা কোনো অদৃশ্য সামরিক অক্ষ তৈরি হয়, তবে তা ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য বড় মাথা ব্যথার কারণ হবে। দ্বিতীয়ত, ভারত নিজেই বাংলাদেশকে সামরিক অস্ত্র কেনার জন্য মিলিয়ন ডলারের লাইন অফ ক্রেডিট বা ঋণ দিয়েছিল, কিন্তু বাংলাদেশ ভারতের তৈরি নিম্নমানের সামরিক প্রযুক্তি না নিয়ে তুরস্কের বিশ্বমানের ড্রোন ও মিসাইল বেছে নিয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি বা কৌশলগত অঞ্চলে তুরস্কের তৈরি ড্রোনের সম্ভাব্য মোতায়েন ভারতের সীমান্ত বাহিনীকে গভীর ভাবনায় ফেলে দিয়েছে। তাহলে কি বাংলাদেশ ভারত বা চীন কাউকেই তোয়াক্কা করছে না?
আসলে বিষয়টি তার চেয়েও গভীর। বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির মূল ভিত্তি সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, অত্যন্ত নিখুঁতভাবে বজায় রেখেছে। দক্ষিণ এশিয়ায় ভারত ও চীনের মধ্যকার তীব্র যে দ্বিপাক্ষিক লড়াই, সেখানে কোনো এক পক্ষ যোগ দেওয়া বাংলাদেশের জন্য আত্মঘাতী হতে পারে। চীনকে বেছে নিলে ভারত ক্ষুব্ধ হয়, ভারতকে বেশি প্রাধান্য দিলে চীন অর্থনৈতিক চাপ তৈরি করে। এই ভূ রাজনৈতিক গোলকধাঁধা থেকে বের হওয়ার জন্য বাংলাদেশ একটি থার্ড ব্লক বা তৃতীয় শক্তির বিকল্প হিসেবে তুরস্ককে বেছে নিয়েছে। তুরস্ক একটি মুসলিম প্রধান দেশ, অথচ তারা ন্যাটোর সদস্য। ফলে তুরস্কের সাথে সম্পর্ক বাড়লে পশ্চিমা বিশ্ব যেমন চটে না, ঠিক তেমনি চীন বা ভারতের পক্ষেও সরাসরি বিরোধিতা করা সম্ভব হয় না। এই চতুর কূটনীতির মাধ্যমে বাংলাদেশ মূলত নিজের সামরিক স্বকীয়তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করছে, যেখানে কোনো আঞ্চলিক পরাশক্তি ঢাকাকে ডিট্যাক্ট করতে পারবে না। পরিশেষে বলা যায়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই 5 দিনের আঙ্কারা সফর কেবল একটি প্রোটোকল রক্ষা নয়, এটি ভারত এবং চীন উভয় পরাশক্তিকেই ঢাকার দেওয়া একটি নীরব শক্তিশালী বার্তা। বাংলাদেশে এখন আর আঞ্চলিক রাজনীতির কোনো দাবার ঘুঁটি নয়, বরং নিজের স্বার্থে বিশ্বমঞ্চে চাল চালার মতো এক স্বনির্ভর শক্তি। আপনার কি মনে হয়, তুরস্কের এই প্রযুক্তিগত সহায়তা কি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভারত ও চীনের চাপ থেকে মুক্ত রাখতে পারবে?